আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা মহামারীতে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। দীর্ঘদিন পরে আবার ভার্চুয়াল কন্টিনিউতে তোমাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আজকের ক্লাস শুরু করছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র, অধ্যায় 4, সংবিধান সম্পর্কিত কথা। সংবিধান কি, এই প্রশ্নটি আমাদের সর্বপ্রথম অনুধাবন করতে হবে। সংবিধান হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিল। একটি রাষ্ট্র পরিচালনার জন্য লিপিবদ্ধ নিয়ম কানুন, যা ওই অঞ্চলের বা ওই রাষ্ট্রের মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আচার অভ্যাসের উপর ভিত্তি করে রচিত হয়, তাকেই মূলত সংবিধান বলা হয়। তাহলে আমরা আরেকবার রিপিট করি, সেটি হচ্ছে সংবিধান কি? স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধান সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই জানো। এক হচ্ছে লিখিত সংবিধান, লিখিত সংবিধান, দুই হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান, বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে এটি লিখিত সংবিধান। এই সংবিধান 1971 সালে রচিত হয় এবং 1971 সালের প্রথম বিজয় দিবসে এটি কার্যকর হয়। আমরা আজকের আলোচনায় সংবিধান নিয়ে কথা বলছি। এই সংবিধানটি মূলত রচিত হয়েছিল এবং সর্বশেষ এই সংবিধানে মোট 82টি পৃষ্ঠারোধ ছিল, লিখিত, হাতে লিখিত সংবিধান। অনুচ্ছেদ ছিল 153টি, ভাগ 11টি, প্রস্তাবনা 1টি এবং তফসিল ছিল 4টি। 1972 সালের যে সংবিধান, আমি আবার বলছি, বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর, অর্থাৎ প্রথম বিজয় দিবসে। আর সংবিধানটি মূলত এটি গণপরিষদে 1970 সালের নির্বাচনে নির্বাচিত জাতীয় পরিষদের 169 জন সদস্য, প্রাদেশিক পরিষদের 300 জন, এই সর্বমোট 469 জন সদস্যের মধ্য থেকে 403 জন সদস্য নিয়ে মূলত এই সংবিধান বা গণপরিষদ গঠিত হয়। এই গণপরিষদেই মূলত প্রথম অধিবেশন 1972 সালে 10 এপ্রিল সংবিধান প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়, যে কমিটি দীর্ঘ প্রচেষ্টার পর আমাদেরকে একটি লিখিত সংবিধান উপহার দেন, যে সংবিধানের আদিপান্ত তোমাদেরকে আমি একটু আগে বললাম। আমাদের বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে, সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সংবিধানটি লিখিত একটি সংবিধান।
দুই নম্বর যে বৈশিষ্ট্য আমাদের সংবিধানে রয়েছে সেটি হচ্ছে প্রজাতান্ত্রিক সংবিধান, অর্থাৎ আমাদের রাষ্ট্রটি হবে সার্বভৌম প্রজাতান্ত্রিক একটি রাষ্ট্র। 3 নম্বর বৈশিষ্ট্য সংবিধানের দুষ্পরিবর্তনীয়। তোমরা ইতিমধ্যে জানো যে লিখিত সংবিধানটি হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান নামেও খ্যাত, আর অলিখিত যে সংবিধান এটি মূলত সুপরিবর্তনীয়। তাহলে আমরা বলছি যে সংবিধান দুই ভাগে বিভক্ত হয় বা দুই ধরনের সংবিধান আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে লিখিত সংবিধান, আর একটি হচ্ছে অলিখিত সংবিধান। আবার এই দুটার ভিন্ন নাম হচ্ছে লিখিত সংবিধানকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান, আর অলিখিত সংবিধানকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সংবিধানে চতুর্থ যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মৌলিক অধিকার। আমাদের সংবিধানের 27 থেকে 44 নং অনুচ্ছেদে মোট 18টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এটি সংবিধানের সৌন্দর্যকে আরো বহুলাংশে বৃদ্ধি করেছে নিঃসন্দেহে। 5 নম্বর বৈশিষ্ট্য, বাংলাদেশ সংবিধানের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি সর্বোচ্চ আইন, এর উপরে আর কোনো আইন নেই। এটি সব ধরনের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ আইন হিসাবে খ্যাত। 7 নং অনুচ্ছেদে এই সর্বোচ্চ আইনের কথা বলা হয়েছে। 6 নম্বর যে বৈশিষ্ট্যের কথা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। প্রত্যেকটি প্রতিষ্ঠান বা সংঘ, সংস্থা, সংগঠন যাই বলা কেন, এগুলো পরিচালনার জন্য কিছু সুনির্দিষ্ট মূলনীতি থাকে। আমাদের বাংলাদেশ বা স্বাধীন সার্বভৌম একটি দেশকে পরিচালনার জন্য সুনির্দিষ্ট কিছু মৌলিক নীতিমালা নির্ধারণ করা হয় এই সংবিধানে। তাহলে আসলে আমাদের সংবিধানের মূলনীতি 4টি, যা দ্বিতীয় 8 নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। বিষয়টি হচ্ছে আমাদের সংবিধানের যে মূলনীতিগুলোর কথা বলা হচ্ছে, এই মূলনীতি সংবিধানের 8 নং অনুচ্ছেদে বিবৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার মূলনীতিগুলো কি কি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার কথা, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা মূলনীতি গুলো নিম্নরূপ। যথা রাষ্ট্র পরিচালনার মূলনীতির 1 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ। ইংরেজিতে যাকে আমরা ন্যাশনালিজম বলি, জাতীয়তাবাদ। 2 নম্বর হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি, গণতন্ত্র। 3 নম্বর হচ্ছে সমাজতন্ত্র বা সোশ্যালিজম, সমাজতন্ত্র। 4 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা,
বা এই চারটি হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই স্বীকৃতি বা এই মূলনীতিগুলোর কথা সংবিধানের পবিত্র সংবিধানের ৮ নম্বর অনুচ্ছেদে বিবৃত হয়েছে। তাহলে এই চারটি মূলনীতির উপর বেস করে আমাদের বাংলাদেশ রাষ্ট্রটি পরিচালিত হয়ে থাকে। এই মূলনীতির ভিত্তিতে মূলত আমাদের সংবিধানও রচিত হয়েছে। ৭ নম্বর যে বৈশিষ্ট্যের কথা তোমাদেরকে আমি বলতে চাই সেটি হচ্ছে সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এসব আমার কথা তোমরা বুঝতে পারছো। আমাদের সংবিধানের বৈশিষ্ট্যগুলোর মধ্যে ৭ম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ৮ নম্বর বৈশিষ্ট্যের কথা আমরা বলব। আমাদের যে জাতীয় সংসদ রয়েছে বা আইনসভা রয়েছে, এটি মূলত এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আমাদের সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। শিক্ষার্থী বন্ধুরা, ৯ নম্বর বৈশিষ্ট্য ন্যায়পাল। ন্যায়পাল আমাদের সংবিধানে জাতীয় সংসদ ইচ্ছে করলে ন্যায়পাল আইন সৃষ্টি করতে পারবে, অর্থাৎ ন্যায়পাল সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায় ক্ষমতার অধিকারী হবে। আমাদের সংবিধানের ৯ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পাল। এই ন্যায়পাল কি কি কাজ করতে পারবে বা ন্যায়পাল নিয়োগ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে, এটি কিন্তু একটি প্রশ্ন। ন্যায়পাল নিয়োগের ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদের। জাতীয় সংসদ যদি ইচ্ছে করে তাহলে কি করতে পারবে, তারা ন্যায়পাল আইন সৃষ্টি করে ন্যায়পাল নিয়োগ দিতে পারবে। এখন ন্যায়পালের ক্ষমতাটা কি হবে, এটি কিন্তু সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। সেটি হচ্ছে ন্যায়পাল সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতির যে ক্ষমতা চর্চা করে থাকেন, ন্যায়পালও এই ক্ষমতার অধিকারী হবেন। ১০ নম্বর বৈশিষ্ট্য এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, যেখানে কেন্দ্রীয় সরকারকে সকল ক্ষমতা প্রদান করা হয়েছে। অর্থাৎ আমাদের দেশের শাসন ব্যবস্থাটা মূলত এক কেন্দ্রিক। কেন্দ্রীয় সরকার যা ডিসিশন নেবে, যা সিদ্ধান্ত নেবে, সেটি সারা দেশে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন সহ সর্বস্তরে ওই সিদ্ধান্তই বাস্তবায়িত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা 11 নম্বর বৈশিষ্ট্যের কথায়। 11 নম্বর বৈশিষ্ট্য আমাদের দেশের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো, আমি সংবিধানের অর্থাৎ 1972 সালে বাংলাদেশের যে সংবিধানটি গৃহীত হয়েছিল, 82 পৃষ্ঠার হাতে লিখিত একটি সংবিধান এবং 153 অনুচ্ছেদে যে সংবিধানটি আমাদের সামনে এখনো আছে, যদিও এটিকে এই 50 বছরে কমপক্ষে 17 বার সিজার করা হয়েছে, অর্থাৎ কেটে ছিঁড়ে বিভিন্ন তথ্য পাত্র পরিবর্তন সংশোধন পরিমার্জন করে এখন একটি সেকুলার সংবিধান আমাদের দেশে পরিচালিত হচ্ছে। এই সংবিধান, তাহলে আমরা কি বলছিলাম, যে এই সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। বিচার বিভাগ তো তোমরা জানো, বিচার বিভাগ কি জিনিস। বিচার বিভাগ হচ্ছে জনগণের মৌলিক ও স্বাধীনতা রক্ষার একমাত্র রক্ষা কবচ। বিচার বিভাগ কাকে বলে যদি প্রশ্ন আসে যে বিচার বিভাগ কি বা বিচার বিভাগ কাকে বলে, তাহলে উত্তর হচ্ছে বিচার বিভাগ হচ্ছে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা
রক্ষার একমাত্র রক্ষা কবচ। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের সংবিধানে কি করা হয়েছে? জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং এই ভূখণ্ডের স্বাধীনতা রক্ষার গ্যারান্টি দেওয়া হয়েছে। কোথায়? আমাদের সংবিধানে। এটি সংবিধানের অলংকারিতায় এক অন্যতম দিক। সরি, এবার আমরা 12 নম্বর বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে কথা বলতে চাই। 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। যদিও আমাদের দেশে সংবিধানে এ বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে, কিন্তু নানাবিধ জটিলতা এবং নানাবিধ কারণে রাজনৈতিক ব্যক্তিদের স্বার্থ উদ্ধারের প্রতিযোগিতা আমাদের ভোটাধিকারটা অনেকাংশেই হরণ, কথাটি বলতে হয়, হরণ হয়েছে। তবু সংবিধানের বিষয়, সংবিধানের 12 নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে যে আমাদের সংবিধান সার্বজনীন ভোটাধিকারের নিশ্চয় দেবে। সার্বজনীন ভোটাধিকার কি, এই প্রশ্ন যদি আসি তাহলে বলতে হয় 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক ভোট দিতে পারে। আমাদের সংবিধানে এই কথাও বলা হয়েছে যে এক ব্যক্তি এক ভোট। কিন্তু তোমরা সচেতন ভাবে যদি একটু চিন্তা করো, সাম্প্রতিক সময়ে এই বিষয়টি বেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝলাম সংবিধানে আমাদের এক ব্যক্তি এক ভোটের যে অধিকারের কথা বলা হয়েছে, এটি সংবিধানেরই একটি স্বীকৃত বিষয়। এবার আমরা আসি 13 নম্বর বৈশিষ্ট্যের কথা। আমাদের সংবিধানে 13 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল কি? এ প্রশ্নের উত্তর যদি আমরা তোমাদেরকে দিই, সেটি হচ্ছে সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহের নিয়োগ, পদোন্নতি ও দণ্ড প্রভৃতির সুরাহা করাই হচ্ছে এই প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ। তাহলে আমরা যদি তোমাদেরকে বলি যে প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটি গঠিত হয় রাষ্ট্রায়ত্ত, সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সমূহের নিয়োগ, বদলি ও দণ্ড, অপরাধ করে কোন রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা যদি অসদাচরণ করে বসে, তাহলে তার দণ্ডবিধি কি হবে সেটি সুরাহা করার দায়িত্ব হচ্ছে এই প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই আলোচনাটুকু অনুধাবন করতে পেরেছ আশা করছি। এরপরে আমাদের সংবিধানের 14 নম্বর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, সেটি হচ্ছে মালিকানা নীতি। রাষ্ট্রের এই সম্পদ, রাষ্ট্রীয় বিষয়াদি, এগুলোর মালিক এ বিষয়টি এখানে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। মালিকানা নীতি 3 ধরনের হয়ে থাকে। আমাদের রাষ্ট্রে মালিকানা 3 ধরনের। এক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত বিষয়াদির মালিকানা রাষ্ট্রের। দ্বিতীয় হচ্ছে সমবায় নীতির ভিত্তিতে মালিকানা। তৃতীয় হচ্ছে ব্যক্তিগত মালিকানা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে মালিকানা নীতিতে 3টি বিষয় আমরা খুঁজে পাই। কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, 2 নম্বর হচ্ছে সমবায়ের ভিত্তির মালিকানা, আর 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত মালিকানা। অর্থাৎ রাষ্ট্রের নাগরিক ব্যক্তিগতভাবে সম্পদ এবং সম্পত্তির যে মালিকানা অর্জন করে, সেটি হচ্ছে ব্যক্তিগত মালিকানা।
আর যেটি সমবায়ের কথা আমরা বলছি, অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তি কোন সংস্থা বা সংগঠন বা সমিতির মাধ্যমে কোন সম্পদের মালিকানা অর্জন করলে সেটিকে বলা হয় সমবায়ের ভিত্তিতে মালিকানা। আর বাকিটা যেগুলো রাষ্ট্রায়ত্ত সম্পদ, সেগুলো সব কিছু মালিক হচ্ছে আমাদের রাষ্ট্র। শিক্ষার্থী বিন্দু, এবার আমরা তোমাদেরকে নিয়ে যাব 15 নম্বর বৈশিষ্ট্য, অর্থাৎ সংবিধানের 15 নম্বর যে বৈশিষ্ট্য সেই বিষয়ে আলোচনা করতে চাই। শিক্ষার্থী বিন্দু, 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। আমাদের সংবিধান অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে থাকে। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে ন্যায় বিচার, শ্রেণী সংগ্রাম ও বিপ্লবের কথা স্বীকার করা হয়নি। অর্থাৎ আমাদের সংবিধানে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছে। আর এই সংবিধানে শ্রেণী সংগ্রাম, অর্থাৎ মালিক শ্রমিক, ধনী দরিদ্র, সাদা কালো, ধর্ম বর্ণ ইত্যাদির ভিত্তিতে নাগরিকের মধ্যে ডিভাইডেশন বা শ্রেণীকরণের বিরুদ্ধে বা শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে আমাদের এই সংবিধান অবস্থান করে। নিশ্চয়ই তোমরা এখন এ বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমি এখানে যে কথাটি বলতে চেয়েছি সেটি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আমাদের সংবিধান দিয়েছে। এই ন্যায় বিচারের ক্ষেত্রে দুটি পার্ট আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে, অর্থাৎ সংসদে আইন প্রণয়ন করে নাগরিকের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি এই সংবিধানে দেওয়া হয়েছে। 2 নম্বর যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নীতিবাচক দিক, অর্থাৎ এই যে সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, এখানে দুটি দিক আছে। একটা হচ্ছে ইতিবাচক দিক আর একটা হচ্ছে নেতিবাচক দিক। ইতিবাচক দিকটি হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে মূলত আমরা কি করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আর 2 নম্বর যেটি নেতিবাচক দিক সেটি হচ্ছে যে আমাদের সংবিধান শ্রেণী সংগ্রাম বা শ্রেণী বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করছে। অর্থাৎ এই শ্রেণী সংগ্রাম বা শ্রেণী বিপ্লবের উত্থান হোক, এটি আমাদের সংবিধান প্রশ্রয় দেয় না। আশা করছি তোমরা এ পর্যন্ত